আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে তিতাউন্স এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি, তোমাদের তিতাউন্স শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা তোমাদের এডমিশন বেসিক গ্রামার পর্বের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকের প্রথম ক্লাসে তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ ফুল ক্লাসটি যদি দেখো তাহলে তোমাদের পার্টস অফ স্পিচে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। এবং যারা হচ্ছে ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজে ক্লাসটি দেখবে, সকলকে অনুরোধ করব কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দিবে। এবং আমাদের কোর্স চলতেছে কিন্তু রিটেন কোর্স, এমসিকিউ বুস্টার কোর্স, তারপরে হচ্ছে আমাদের বেসিক গ্রামার কোর্স। তো এইসব নিয়ে পরে কথা হবে, চলো হচ্ছে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই দেখো হচ্ছে আমরা ক্লাস নাম্বার 1 আমাদের যে এডমিশন ইংলিশ ব্যাচের, আমাদের কিন্তু এইগুলোই পড়ানো হয়। তো আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে করে দিব, তোমরা কাইন্ডলি দেখে নিবা, ঠিক আছে? আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। দেখো প্রথমে হচ্ছে একটু কথাবার্তা বলে নেই, যে একটু আগেই বললাম যে আমাদের কিন্তু কোর্স চলতেছে। তো আমাদের হচ্ছে এমসিকিউ বুস্টার কোর্স চলতেছে, এমসিকিউ বুস্টার কোর্স যেটার মূল্য হচ্ছে মাত্র 199 টাকা, যেখানে হচ্ছে অলমোস্ট তোমাদের 2000 এর মতো এমসিকিউ সলভ করিয়ে দেওয়া হবে একদম বেসিক থেকে। তোমরা কিন্তু জানো যে তোমরা হচ্ছে বেসিক পারো, বাট এমসিকিউ বাসায় প্র্যাকটিস করো না, বা প্র্যাকটিস করতে গেলে তোমরা হচ্ছে পারো না, তখন আর প্র্যাকটিস করা হয় না। সো তোমাদের বেসিকে ঘাটতি থেকে যায়, যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটিতে, বেশি সব ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, খুলনা আর হচ্ছে জগন্নাথ ছাড়া সব জায়গায় তোমার এমসিকিউ টাইপ। সো তোমাদের হচ্ছে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এই কারণে আমি তিতাম স্যার তোমাদের জন্য খুব সুন্দর একটা সিরিজের আয়োজন করছি, যেখানে হচ্ছে তোমরা অলমোস্ট 2000 এর মতো এমসিকিউ শিখতে পারবা একদম বেসিক থেকে, যেখানে তোমাদের বেসিকও ক্লিয়ার হয়ে যাবে মাত্র 200 টাকা, 199 টাকা কোর্সে ভর্তি হতে পারবা। সো যারা হচ্ছে আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যাও। তারপর হচ্ছে আমাদের যে হচ্ছে তোমার যে আমার যে কোর্সটি চলতেছে, যে গ্রামার কোর্স, যা ক্লাস তোমরা যে করতেছো, সো এই গ্রামার কোর্সে হচ্ছে আমাদের মাত্র 499 টাকায় কিন্তু ভর্তি চলতেছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা কাইন্ডলি আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। এবং আমাদের রিটেন কোর্সে কিন্তু 499 টাকায় ভর্তি চলতেছে। সো কাইন্ডলি ভর্তি হয়ে যেও তোমরা। আর আমার লেখা বইটি মাত্র 200 টাকায় অর্ডার নিচ্ছে, তো যারা অর্ডার করতে চান তারা হচ্ছে অর্ডার করে ফেললো। সো ক্লাসের পূর্বে একটু জানাই রাখলাম যে স্যার তোমাদের জন্য কি কি করতেছে। সো কাইন্ডলি আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। এবং এখন আমরা চলে যাব হচ্ছে ক্লাসে। সো চলো আমরা ক্লাসে চলে যাই। এখন একটু আমার স্লাইডটা একটু ঝাপসা হয়েছে, সো যারা হচ্ছে তোমরা পিডিএফ ফাইল নিতে চাও তারা আমাদের তিতামস এডুকেয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা একটু খেয়াল করলে দেখতে পারবা যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। সো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করলে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, চলো এখন সেই পার্টস অফ স্পিচ কিন্তু তোমরা সেই ছোটবেলা থেকে পড়তে পড়তে বড় হইছো। হ্যাঁ, তো পার্টস অফ স্পিচের আভিধানিক অর্থটা কি? পার্টস অফ স্পিচের আভিধানিক অর্থটা কি একটু বলো। জেনে নাও, তোমরা জানো, আমি জানি, পদ প্রকরণ। তোমরা বাংলায় পড়ছো না পদ প্রকরণ? তাহলে এই পার্টস অফ স্পিচ কি? পদ প্রকরণ। অর্থাৎ পার্টস অফ স্পিচ অর্থাৎ আমি তুমি যেই কথা বলি, যে সকল ওয়ার্ড দ্বারা সেন্টেন্স মেক করি, সমস্ত ওয়ার্ড গুলোকে কি বলা হয়? সিঙ্গেলি বলা হয় পার্টস অফ স্পিচ, আর একত্রিত অবস্থায় বলা হয় কি? ফ্রেজ। ঠিক আছে, ফ্রেজ ক্লাস আমরা হচ্ছে পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। সো আমরা হচ্ছে পার্টস অফ স্পিচের অর্থটা জানলাম। এবং পার্টস অফ স্পিচ কাকে বলে? দেখো, পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশগুলো, অফ এর। সো এটা তো তোমরা জানো। সো পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এক্ষেত্রে ইংরেজিতে হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে তোমার 8 প্রকার। 1, 2, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর বাংলায় হচ্ছে তোমার পদ প্রকরণ কত প্রকার? 5 প্রকার। ঠিক আছে, এটা হচ্ছে বাংলায় হচ্ছে পদ প্রকরণ কত? 5 প্রকার। বুঝতে পারছো? আর ইংলিশে কয় প্রকার? ইংলিশে হচ্ছে 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন তোমাদের এডমিশনের জন্য কোন কোন পার্ট গুলো ইম্পর্টেন্ট মনে রেখো। নাউন, প্রোনাউন কোশ্চেন হয়ে থাকে, অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড হচ্ছে অ্যাডভার্ব। আর প্রিপজিশন থেকে কি কোশ্চেন হয় ভাই? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, ঠিক আছে এটা। আর কনজাংশন আর ইন্টারজেকশন লেস ইম্পর্টেন্ট, এখান থেকে মাঝে মধ্যে হচ্ছে কোশ্চেন হয়ে থাকে, ওইটা হচ্ছে তোমাদেরকে পরবর্তীতে পড়াবো। ক্লজে গেলে দেখবা যে সিকোয়েন্স অফ ক্লজ থাকে, তো ওইখানে হচ্ছে কনজাংশন গুলো কি কিভাবে কাজ করে, এবং ভার্বেও দেখবা যে সিকোয়েন্স অফ সেন্টেন্সে 4টা রুল আছে, ওই রুল থেকে হচ্ছে কোশ্চেন আর কনজাংশন থেকে। সো এগুলো তোমাদেরকে আমি পড়াবো ইনশাআল্লাহ, এবং আমাদের কোর্সে অলরেডি পড়ানো চলতেছে। যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা কাইন্ডলি আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। ওকে, এই ছিল হচ্ছে যে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ জানলাম, প্রকারভেদ জানলাম, কত প্রকার কি কি, দ্যাটস ইট। ওকে, এখন হচ্ছে দেখো, এখন এই যে দেখো যে তোমাদের স্লাইডে কিছু উদাহরণ দেওয়া আছে, জাস্ট এইগুলো একটু দেখে নিবা। বাট আমাদের হচ্ছে আলোচনা মোটামুটি শেষ। আর এখানে হচ্ছে তোমাদের বাংলাগুলো যারা জানো না, যেমন অ্যাডজেক্টিভ অর্থ নাম বিশেষণ, অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ, প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়, কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন মানে হচ্ছে অনন্বয়ী অব্যয় বা যেটাকে বাংলায় বলা হয় আবেগ। আবেগ, বুঝতে পারছো? আবেগ। ওকে, এখন হচ্ছে আমরা জাস্ট পার্টস অফ স্পিচের প্রকারভেদটা জেনে নিলাম যে কত প্রকারের পার্টস অফ স্পিচ আছে। এখন আমরা দেখবো কি, এখন আমরা দেখবো হচ্ছে নাউন। এখন নাউন চেনার সংক্ষিপ্ত উপায় আছে, আইডেন্টিফিকেশন অফ নাউন। এখন নাউন কাকে বলে? নাউন ইজ নেম অফ এনিথিং, অর্থাৎ কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়, ঠিক আছে। এখন দেখো যে একটা ওয়ার্ড দেখে তুমি কিভাবে হচ্ছে নাউন চিনবা, ঠিক আছে। তোমরা চিনবা হচ্ছে বাই সাফিক্স, ঠিক আছে। সাফিক্স কি? অনুসর্গ, অর্থাৎ শব্দের শেষে যুক্ত থাকে, সেটা দেখে আমরা নাউন চিহ্নিতকরণ করতে পারি। যেমন আমি যদি তোমাকে বলি ইনফর্ম, ইনফর্ম কি? ভার্ব। ইনফর্ম যদি বলি আমি তোমাকে, দেখো ইনফর্ম, ইনফর্ম যদি বলি এইটা কি? এটা হচ্ছে ভার্ব। আর ইনফর্ম কে নাউন করতে হলে কি করবা? ইনফরমেশন। এই সংযুক্ত করলা না, এই সংযুক্ত করে এটাকে কি করছো তুমি? নাউন করছো। সো এটা হচ্ছে কি? সাফিক্স, বাই সাফিক্স, অর্থাৎ সাফিক্স যুক্ত করে এটাকে নাউন করা হয়েছে, ঠিক আছে। সো এইরকম কিছু সাফিক্সেস আছে যে সাফিক্সেস গুলো হচ্ছে যুক্ত হয়ে নাউন গঠন করে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে ওইটা হচ্ছে নাউন। আর হচ্ছে কি? বাই পজিশন, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় হচ্ছে নাউন বসে, যেমন হচ্ছে কি সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় কে বসে? নাউন বা প্রোনাউন বসে, ঠিক আছে, নাউন বসে। এইরকম আর কি কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো আমরা হচ্ছে নাউন পার্টে আলোচনা করব। বাট পার্টস অফ স্পিচ তোমাদেরকে একদম একটা ইনার ভিউ দেওয়া যে পার্টস অফ স্পিচের মধ্যে কি কি আছে, নট হচ্ছে তোমার একদম ব্রিফলি আমরা পড়বো না, আমরা হচ্ছে নাউনে হচ্ছে ব্রিফলি পড়বো। এখন দেখো যে কি কি সাফিক্স, মেন্ট, শোন, ইয়ার, ই, ই, এইস, এগুলো হচ্ছে কাইন্ডলি তোমরা একটু মুখস্থ করে নেবা, বুঝতে পারছো? এগুলো হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে, এখানে হচ্ছে আমার বুঝাই দেওয়ার কিছু নাই, ঠিক আছে। আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে একটু চলে যাই। পরবর্তী স্লাইড দেখো, পরবর্তী স্লাইডে কি আছে দেখো, আমরা ওখানে দেখছি সাফিক্স দেখে আমরা কিভাবে চিনবো। এখন হচ্ছে দেখো যে বাই পজিশন, অর্থাৎ নাউনের পজিশন কোথায় কোথায় থাকলে আমরা বুঝবো যে একটা সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। দেখো এখানে বাক্য দেওয়া আছে অ্যাজ এ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে। যেমন দেখো সায়েন্স হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ, এবং ওয়াটার ইজ এসেনশিয়াল, এটা দিয়ে বুঝছো। এখানে কি সাবজেক্টকে সায়েন্স, বুঝতে পারছো? এটা কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। ঠিক এই সেন্টেন্সে কে সাবজেক্টের কাজ করতেছে? কে? ওয়াটার। সাবজেক্টের জায়গায় কে বসে? আমরা জানি কে? নাউন বসে, ঠিক আছে, এটা তো জানলা। এবং অবজেক্ট হিসেবে দেখো দে আর প্লেইং ফুটবল, তারা কি খেলতেছে? তারা কি খেলতেছে? ফুটবল খেলতেছে। তাহলে কি কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাও, তাহলে সেটা কিসের কাজ করে? সেটা হচ্ছে নাউনের কাজ করে। এবং দেখো এই ফুটবলটা কোথায় আছে? অবজেক্টের জায়গায় আছে, বুঝতে পারছো? এন্ড দেন দেখো যে সিঙ্গেল ওয়ার্ড আফটার আর্টিকেল, ঠিক আছে। মনে রাখবা এই কথাটা, মনে রাখবা, একটু লিখে রাখো তোমরা যে আর্টিকেল, আর্টিকেল বা প্রিপোজিশন, প্রিপোজিশন, ঠিক আছে। এরপরে যদি একাধিক ওয়ার্ড থাকে, একাধিক ওয়ার্ড থাকে, আমি একটা সেন্টেন্স দেই, হি ইজ এ ভেরি গুড বয়। ওকে, এই একটা হচ্ছে সেন্টেন্স। এখন মনে রাখবা যে এখানে কি আর্টিকেল আছে না? একটা আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, তাই না? আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা। এখন আর্টিকেলের পরে মনে রাখবা যদি একাধিক ওয়ার্ড থাকে, একাধিক ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে শেষেরটা কিসের কাজ করবে? নাউনের। তার পূর্বেরটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের। আর তার পূর্বেরটা কিসের কাজ করবে? অ্যাডভার্বের, ঠিক আছে। একদম মাথায় ঢুকাই নাও, এই রুলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে। 1 মার্ক তোমাদের পাওয়াই দিলাম ভার্সিটিতে। সো এই রুলটা মনে রাখবা যে আর্টিকেল বা প্রিপোজিশন যদি থাকে, তারপরে যদি একাধিক ওয়ার্ড থাকে, শেষের ওয়ার্ডটা কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। তার পূর্বেরটা অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং তার পূর্বেরটা কার কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, পরবর্তীতে দেখো আপনার প্রিপোজিশন ওই যে সেম একই কথা। এখানে দেখো ফ্রম, এখানে দেখো যে
লাভ কামস ফ্রম কি হেভেন, কোথা থেকে আসে হেভেন থেকে, তাহলে হেভেনটা কি নাউন, ফ্রম স্মোকিং। ঠিক আছে, এখানে আমার স্লাইডে একটু তোমার মানে ইয়া বানানো হয়েছে, হিজিবিজি লাগতেছে, বাট ইনফরমেটিভ। এন্ড যারা হচ্ছে এই স্লাইডটি পেতে চাও তারা হচ্ছে আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা তো এমনি পেয়ে যায়, ওটা প্রবলেম নাই। যারা ভর্তি হতে চাও আমাদের সাথে ভর্তি হয়ে যাও, মাত্র কিন্তু 499 টাকা। সো দেখো, তারপরে সিঙ্গেল ওয়ার্ড আফটার পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? মাই, তারপরে ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, এটাকে কি বলা হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ। মনে রাখবা পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন কিন্তু সেম না, হ্যাঁ, অনেক কথা চলে আসবে, তাই হচ্ছে তোমাদেরকে দেখাই দিচ্ছি। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা ভাই? পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, দেয়ার, তারপর হচ্ছে ইয়োর, এগুলো। ঠিক আছে, এগুলোর বলা হয় কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ প্রোনাউন কোনগুলো? পসেসিভ প্রোনাউন মনে রাখবে, এর মধ্যে যেন জট না পাকে। ঠিক আছে, পসেসিভ প্রোনাউন কি? মাইন, তারপরে কি? ইউ, বুঝতে পারছো? ইয়োর্স, তারপর হচ্ছে আওয়ার্স, এগুলারে কি বলা হয়? পসেসিভ প্রোনাউন। আর পসেসিভ অ্যাডজেক্টিভ, এর মধ্যে জট পাকানো যাবে না, সাবধান। সো এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে সবসময় ভাই? নাউন বসে। বুঝতে পারছো? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে, সেইটাই বলছে এখানে। দেখো, ফারুক ইজ মাই ব্রাদার, মাইটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, এর পরে কি বসে? ব্রাদার। ব্রাদারটা কি হিসেবে কাজ করতেছে? নাউন হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তারপর দেখো ওয়ার্ড আফটার আর্টিকেল এন্ড বিফোর প্রিপোজিশন। ঠিক আছে, আর্টিকেলের পরে, এই কথা তো বলছি, আর্টিকেলের পরে আর হচ্ছে কি? প্রিপোজিশনের আগে। ঠিক আছে, ওয়ার্ড আফটার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি বসে? একটু আগে এক কথায় বলে দিলাম না, হ্যাঁ? অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। এবার নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, ওয়ার্ড আফটার ডিটারমিনার। ডিটারমিনারের পরেও কি? সেম নাউন বসে। ঠিক আছে, ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। ওয়ার্ড আফটার ডেমনস্ট্রেটিভ, এই যে লাইক দিস, দিস, দ্যাট, দোজ যে আছে, এটার পরে কি বসে ভাই? এটার পরে কি বসে? নাউন বসে। ঠিক আছে, এটার পরেও নাউন বসে। অবজেক্ট অফ জেরান্ড এন্ড ইনফিনিটিভ, তোমরা কিন্তু জানো যে জেরান্ড কিসের কাজ করে? জেরান্ড নিজেই হচ্ছে কিসের কাজ করে? নাউনের কাজ করে। ঠিক আছে, জেরান্ড কি? ভার্বের সাথে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং নাউনের কাজ করে, সেটাকে কি বলা হয়? জেরান্ড বলা হয়। বুঝতে পারছো? তাহলে কি এটা বুঝলা যে নাউন কি কি ফাংশনে কাজ করে? সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, আর্টিকেলের পরে বসে, প্রিপোজিশনের পরে বসে, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে, প্রিপোজিশনের আগে বসতে পারে, আর অ্যাডজেক্টিভের পরে বসে, ডিটারমিনারের পরে বসে, ডেমনস্ট্রেটিভের পরে বসে, আর হচ্ছে জেরান্ডের অবজেক্ট হিসেবে এবং ইনফিনিটিভ হিসেবেও কাজ করে। ঠিক আছে, সো নাউনের ফাংশন গুলো একদম ক্লিয়ার, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, যেমন দেখো জেরান্ডার, এটা ক্লিয়ার করো। জেরান্ড যেমন রিডিং বুকস, রিডিং আছে না এখানে? রিডিং বুকস কোথায় আছে? রিডিং বুকস সাবজেক্টের জায়গায় আছে না? সাবজেক্ট, সো সাবজেক্টের জায়গায় থাকার কারণে কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। এবং দেখো টু টেল দ্য ট্রুথ, হ্যাঁ, টু টেল হচ্ছে কি? এখানে এটাও সাবজেক্টের জায়গায় আছে, এই কারণে কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। আর হচ্ছে দেখো এই যে কিছু প্র্যাকটিস দেওয়া আছে এমসিকিউ, এই প্র্যাকটিস গুলো হচ্ছে আমরা কিসে দেখবো? আমরা হচ্ছে ক্লাসে দেখবো, ফ্রি ক্লাসে। যদি হচ্ছে এইগুলো আমরা সলভ করতে যাই সেক্ষেত্রে হচ্ছে অনেক লং ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার করে দিতে চাই, যাতে তোমাদের বেসিক ক্লিয়ার থাকলে তোমরা এমসিকিউ নিজেরা সলভ করতে পারবা, প্রবলেম নাই। সো আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাই। আর ক্লাসটি কেমন লাগতেছে একটু কাইন্ডলি ইউটিউব প্লাস হচ্ছে আমাদের পেজে যারা দেখবা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ঠিক আছে, আর ক্লাসটি কাইন্ডলি শেয়ার করে দিও। আর হচ্ছে তোমরা অন্য কোনো ক্লাস চাও কিনা সেটা আমাকে জানাবা। ঠিক আছে, ওকে। দেখো তারপরে হচ্ছে এখন চলে আসছে কি? প্রোনাউন চলে আসছে। এতক্ষণ আমরা নাউন পড়ছি, এখন হচ্ছে প্রোনাউন। আজকে হচ্ছে তোমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন সমস্ত পার্টস অফ স্পিচ গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন, প্রো মানে কি? পরিবর্তন, আর নাউন হচ্ছে বিশেষ্য, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে বসে। ঠিক আছে, নাউনের পরিবর্তে যে বসে তাকে কি বলি আমরা? নাউনের ইনস্টেড যে বসে তাকে আমরা কি বলি ভাই? তাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। এখন এই প্রো মানে কি? প্রো মানে হচ্ছে পরিবর্তে, পরিবর্তে, আর নাউন মানে কি? বিশেষ্য, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে বসে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে প্রোনাউন। মনে থাকবে, এটা তো ছোটবেলা থেকে তোমরা পড়ে বড় হইছো। এখন দেখো প্রোনাউন হচ্ছে কত প্রকার? প্রোনাউন হচ্ছে 10 প্রকার। বাপরে, 10 প্রকারের প্রোনাউন। হ্যাঁ, 10 প্রকারের প্রোনাউন। ফার্স্টে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? কোন পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে, যেমন আই, উই, ইউ, হি, শি, এইগুলো। তারপর দেখো ইমপার্সোনাল
প্রোনাউন জড় বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে বসে, ইট, এটা মনে রাখবা, জড় বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে কি বসে, ইট বসে, ঠিক আছে, এটা কি বলা হয় ইম্পার্সোনাল প্রোনাউন। তারপর দেখো পসেসিভ প্রোনাউন একটু আগে বললাম, ঠিক আছে, পসেসিভ প্রোনাউন কোনগুলো, মাইন, আওয়ার্স, ইয়োরস, হিজ, হার্স, দেয়ার্স, মাই, এগুলোকে কি বলা হয় পসেসিভ প্রোনাউন। তারপর দেখো রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ সেলফ যুক্ত থাকে না, সেলফ যেটা সেলফ যুক্ত থাকে ওইগুলো বলা হয় কি রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, এটা মনে রাখবা, সেলফ যুক্ত থাকে সেটা কি বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তারপরে দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, কোন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, মনে মুখস্থ করে রাখবা, দিস, দ্যাট, দিস, দোস, এগুলোকে কি বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে দেখো ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট হচ্ছে কি কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন আমি যদি বলি তোমাকে এনিবডি, এনিবডি, তারপর হচ্ছে তোমার এভরিবডি, এরকম যদি বলি তাহলে এটা কি কোনো নির্দিষ্ট করে কাউকে বুঝাইছে? আমি যদি ইউ বলি তাহলে কি তুমি বুঝবা ইউ, বুঝতেছো, বাট এনিবডি বললে বা সামবডি বললে বা এভরিবডি বললে তুমি কিছু বুঝতেছো না। সো এইটা হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন, মনে থাকবে ইনডেফিনিট প্রোনাউন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটি, যেমন ইজ, আইদার, নাইদার, ভাই এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবা, মুখস্থ ঠাড়া মুখস্থ করতে হবে। তারপরে রেসিপ্রোকাল প্রোনাউন একাধিক ব্যক্তির বা পারস্পরিক সম্পর্ক, ইজ আদার, ওয়ান আনাদার, ঠিক আছে। পার্থক্যটা কি, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে কি আলাদা আলাদা বোঝাবে, মানে এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে মানে আলাদা, সিঙ্গেল। আর রেসিপ্রোকাল মানে কি একত্রিত, ইন এ বডি বোঝাবে, যেমন ইজ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো মুখস্থ করতে হবে, কোনো কথা নাই, মুখস্থ রাখতে হবে। কোশ্চেন সলভ করার সময় দেখবো অনেক ইউনিভার্সিটিতে ডিরেক্ট দেয়, দুই একটা কোশ্চেন আমি সলভ করাই দিব, ঠিক আছে। তারপর দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করার, অর্থাৎ এইটা মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে প্রোনাউন বসে সেটাকে বলা হয় কি ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং এটা মনে রাখবা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ হয়, ঠিক আছে। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে যেগুলো ইউজ হয় ওগুলোকে কি বলা হয় রিলেটিভ প্রোনাউন, ওই যে নিচেই দেখো রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। এই দুটোর মধ্যে এই পার্থক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকলে কি হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, মনে রাখবা, লিখে রাখো। অ্যাসার্টিভ সেন্টেন্সে কে বসে ভাই, অ্যাসার্টিভে রিলেটিভ প্রোনাউন, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কে বসে, ইন্টারোগেটিভে বসে হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা নোট করে রাখিও, ঠিক আছে। আমি তোমাদের বললাম না, এই যে দেখো which one of the following is an example of indefinite pronoun, ঠিক আছে। দেখছো একদম ডাইরেক্ট কোশ্চেন, হুবহু এই ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ইনডেফিনিট প্রোনাউন আমি দাগাই দিচ্ছি, তোমরা হচ্ছে দেখো কোনগুলো ইম্পর্টেন্ট মুখস্থ করবা, সবগুলোই মুখস্থ করতে হবে। রিফ্লেক্সিভ তো বুঝবা, এটা বোঝা যায় যে সেলফ যুক্ত থাকে। এই ডেমনস্ট্রেটিভ মুখস্থ করবা, ইনডেফিনিট, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল, তারপরে হচ্ছে এই তো এই কয়েকটা হচ্ছে চারটা, এই চার পাঁচটা হচ্ছে একদম মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থর বাইরে কিছু নাই, ঠিক আছে, এখানে বোঝার কিছু নাই, কারণ কোশ্চেন দেখো একদম ডাইরেক্ট বলে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। এখন যদি মুখস্থ না থাকে তাহলে তুমি জানবা না, যেমন এনি, ঠিক আছে, বুঝতে পারছো। আর হচ্ছে আমাদের এই কোশ্চেন গুলো এখন সলভ করে দিয়েছি না, তাহলে ক্লাসের ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। সো আমরা হচ্ছে এইগুলো আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে সলভ করবো, এবং আমাদের যে পেইড কোর্স চলতেছে সেখানে আমরা সলভ করেছি। ফ্রি ক্লাসে আমরা হচ্ছে এগুলো সলভ করতে যাচ্ছি না, তোমাদের তাহলে বেসিকে পড়াইতে পারবো না আমি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আমরা হচ্ছে প্রোনাউন শেষ করলাম, এইবার হচ্ছে কি অ্যাডজেক্টিভ। একদম অ্যাডজেক্টিভ তো খুব ইজি, তাই না, খুব ইজি অ্যাডজেক্টিভ। ওকে দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে কি আমরা চিনবো কিভাবে, বাই সাফিক্স, ঠিক আছে, অনুসর্গের মাধ্যমে। হ্যাঁ, শব্দের পরে যে যুক্ত হয় তাকে কি বলা হয়, অনুসর্গ বলা হয়, মনে রাখবেন, ঠিক আছে। দেখো তাহলে কোন কোন সাফিক্স দ্বারা আমরা বুঝবো, যদি ফুল যুক্ত থাকে, আস যুক্ত থাকে, তারপরে কি দেখো একটিভ মানে টিআইভি যুক্ত থাকে, এল যুক্ত থাকে, ঠিক আছে। এল এর কথাটা আসলে একটু দেখাই দেই, তোমরা হচ্ছে মনে রাখবা যে নাউনের সাথে যদি এল যুক্ত থাকে তাহলে সেটাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এল যুক্ত থাকলে সেটা অ্যাডজেক্টিভ। আর যদি ভার্বের সাথে এল যুক্ত থাকে, সেটাকে আমরা কি বলি, নাউন, মনে থাকবে, সেটাকে আমরা নাউন বলি। এই শর্টকাটটা একটু লিখে রাখো, ঠিক আছে, একটু লিখে রাখো। যেমন আমি যদি বলি যে তোমার নেশনটা কি একটা নাউন না, এর সাথে এল যুক্ত করো, তাহলে এটা কি হয়ে যাবে ন্যাশনাল, তাহলে ন্যাশনালটা কি অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো। ঠিক এই ভার্ব দেখো, আমি যদি বলি প্রপোজটা কি একটা ভার্ব, এর সাথে এল যুক্ত করো তাহলে কি হয়ে যাবে, এটা প্রপোজাল,
প্রপোজাল, ঠিক আছে, এটা কি প্রস্তাব, তাহলে কি এটা কিসের কাজ করবে, নাউনের কাজ করবে। বুঝতে পারছো ডিফারেন্সটা কি? সো একটু ব্যতিক্রম আছে, তারপরে আইসি যুক্ত থাকে, এবল যুক্ত থাকে, এলয় যুক্ত থাকে। আবার এলয়টাও একটু ক্লিয়ার করে নাও, যে তোমরা হচ্ছে ভাবো যে এল ওয়াই যুক্ত থাকলে সেটা কিসের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, বাট নো, এলয় যুক্ত থাকলে তোমার অ্যাডভার্বের কাজ করে না। এটা একটু ক্লিয়ার করে নাও যে যদি হচ্ছে নাউনের সাথে এল ওয়াই যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে কিসের কাজ করবে ভাই, অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন ফ্রেন্ড, এফ আর ফ্রেন্ড এর সাথে এলয় যুক্ত করো তাহলে কি হয়ে যাবে, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, তাহলে এটা কিসের কাজ করবে, এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আর যদি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত থাকে, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত থাকে তখন সেটা কিসের কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে। লাইক স্লো, অ্যাডজেক্টিভ এলয় যুক্ত করো তাহলে এটা কি কি হবে, স্লোলি, সে কেমন ভাবে চলে, সে স্লোলি ভাবে চলে। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। আর যদি হচ্ছে কেমন ভাবে, কখন, কিভাবে এইসব দিয়ে কোশ্চেন করে উত্তর পাও সেটা কিসের কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে। বুঝতে পারছো, ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে দেখো তাহলে তো এই যে সাফিক্স গুলো আছে এইগুলো দ্বারা হচ্ছে তুমি অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করতে পারবে। একটু মুখস্থ করে নিও, তোমরা একটু দেখে নিবা, এখানে পড়ানোর কিছু নাই। আর আমি এতক্ষণ যে কথাবার্তা বললাম এই যে চার্টে দেওয়া আছে তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, এই যে দেখো নাউনের সাথে এল যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে এল যুক্ত থাকলে নাউন, অ্যাডজেক্টিভের সাথে এল যুক্ত থাকলে অ্যাডভার্ব, নাউনের সাথে এল যুক্ত থাকলে কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। সো আমি হচ্ছে তোমাদেরকে বলে দিছি এই ছিল অ্যাডজেক্টিভের কথাবার্তা। আর ডিপের অ্যাডজেক্টিভ যখন আমরা ক্লাস নিব তখন হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আর এমসিকিউ গুলো তো আমাদের হচ্ছে পেইড কোর্স আমরা সলভ করব, ফ্রি ক্লাসে না। সো এবারে দেখো হচ্ছে আমরা এখন চলে আসছি হচ্ছে ভার্বে। আমাদের অ্যাডজেক্টিভ অলমোস্ট শেষ। সো আমরা হচ্ছে এখন ভার্বে চলে আসছি। ভার্ব কি, ভার্ব হচ্ছে ক্রিয়া, ক্রিয়া। এখন ভার্বের ব্যাপার স্যাপার একটু দেখে নাও। ভার্ব হচ্ছে মেইনলি কত প্রকার, ভার্ব হচ্ছে কত প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, নোট করে রাখো, ঠিক আছে, আর একটা হচ্ছে কি নন ফাইনাইট। নন ফাইনাইট, এই ফাইনাইট আবার কয় প্রকার, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, প্রিন্সিপাল, আর একটা কি অক্সিলিয়ারি। বুঝতে পারছো, এই প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ, আর একটা কি ইনট্রানজিটিভ। বুঝতে পারছো, একটা হচ্ছে সকর্ম, সকর্মক অবজেক্ট থাকে, আর একটা কি অকর্মক, অকর্মক, এটা কি হয়, অবজেক্ট থাকে না। বুঝতে পারছো, অবজেক্ট কি হয়, থাকে না, মনে থাকবে। এন্ড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব কয় প্রকার, একটা হচ্ছে সিম্পল অক্সিলিয়ারি, সিম্পল অক্সিলিয়ারি যেটা হচ্ছে কি am, is, আর লাইক এই যে এইগুলো। আর একটা কি আছে, আরেকটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, মোডাল, ওইগুলো কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, লাইক এইগুলা, ঠিক আছে, মোডাল অক্সিলিয়ারি। এবার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আবার কয় প্রকার, নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, তিন প্রকার, তিন প্রকার, এটা চারটা লিখে নিও, তিন প্রকার। কি কি, নন ফাইনাইটের আরেকটা নাম আছে, এটাকে কি বলা হয়, ভার্বালস। বুঝতে পারছো, ভার্বালস বলা হয়। এটা হচ্ছে কি জেরান্ড, পার্টিসিপল, পার্টিসিপল, আর একটা কি ইনফিনিটিভ। বুঝতে পারছো, এই ছিল হচ্ছে ভার্বের আদ্যপান্ত। কাইন্ডলি একটু নোট করে রাখিও। হ্যাঁ, আমি একটু সরতেছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তাহলে হচ্ছে কি ভার্বের আদ্যপান্ত আমরা জেনে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটু দেখবো যে ভার্বে কি কি আছে, কি কি আলোচনা করছে, কি কি বলছে। ওকে, দেখো এই তো কোন কোন সেন্টেন্সে কি কি ভার্বের ফরমেশন বসে সেটা আর কি বলছে একটু কাইন্ডলি দেখো, আমি দেখাই দিই এটাও। বাট ভার্বে হচ্ছে আমরা ডিপলি দেখবো। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে, সাবজেক্টের পর পরে কি বসে, ভার্ব বসে। আর যদি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের পরে বসে। যেমন দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, ঠিক আছে, এখানে কি ডিরেক্ট মেইন ভার্ব বসছে। আর অক্সিলিয়ারি ভার্ব দেখো শি ইজ রিডিং, এখানে কি অক্সিলিয়ারি ভার্বের পরে বসে, ঠিক আছে। এই হচ্ছে ভার্বের ব্যবহার। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে কি ভার্ব হচ্ছে প্রথমে থাকে, যেখানে সাবজেক্ট হচ্ছে উজ্জ্বল থাকে। যেমন আমি যদি বলি গো, গো একটা কি ভার্ব, কি সেন্টেন্স, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। গো একটা কি
ইম্পারেটিভ সেন্টেন্স এটা হচ্ছে তোমাদের কোশ্চেন হয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর কোশ্চেন মানে তোমার সেন্টেন্স থাকে। সো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝলাম, এখানে দেখো গো তোমাকে অর্ডার করছে, তো আদেশ নিষেধ এইগুলো যদি হচ্ছে বোঝায় সেক্ষেত্রে হচ্ছে সেটা কি হিসেবে কাজ করে, ইম্পারেটিভ সেন্টেন্স। এবং দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কে উজ্জ থাকে, সাবজেক্ট উজ্জ থাকে, ইউ উজ্জ আছে। আমি তোমাকে বললাম যে ইউ গো, তুমি যাও, বুঝতে পারছো? এরকম কিন্তু কোশ্চেন হয় ঢাকা ইউনিভার্সিটিতে সেন্টেন্স থেকে। সো তাই বলতে হচ্ছে সাবজেক্ট উজ্জ থাকে, ঠিক আছে। এবং হচ্ছে আরেকটা মনে রাখবা যে লেট যুক্ত যদি থাকে, লেট যুক্ত থাকে সেই সেন্টেন্সটাকে কি বলি আমরা, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। সেটা ওখানে বলছে, একটু দেখে নিবা তোমরা। আর টু এর পরে কি বসে, টু এর পরে ভি অন বসে এবং ওই ফরম্যাটটাকে কি বলা হয়, ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ, যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট। ওকে, তারপরে দেখো অ্যান্টিসিডেন্ট, দ্যাট বা হু হুইজ যে কোনো কিছু থাকতে পারে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসে, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসে এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হচ্ছে কি বসে, ভার্বটা বসে। এখানে দেখো হি ইজ দ্য প্লেয়ার হু হেডস দ্য বল, তাহলে হচ্ছে কি এই দ্য প্লেয়ার অনুযায়ী হচ্ছে কি বসছে, এই ভার্বটা বসছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না দ্য প্লেয়ার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এরপরে কি হয়েছে, ভার্বের সাথে এই যে হেডের সাথে এস যুক্ত হয়েছে, ঠিক আছে। বুঝতে পারছো যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হচ্ছে কি রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে বসে সে হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হচ্ছে তোমার ভার্বটা বসে। এই তো আমরা হচ্ছে ভার্বের যখন হচ্ছে আমরা একদম ক্লিয়ারেন্স করবো ভার্বের পার্টটা, তখন হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা জাস্ট ফর নাথিং আর কি, তোমাদের একটু মানে ভার্বের আলোচনা বেসিক, জাস্ট এতটুকু। কোশ্চেন তো আমরা আলোচনা করব আমাদের পেইড ব্যাচে এবং হচ্ছে আমাদের এমসিকিউ কোর্সে। এন্ড দেখো আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, এখন হচ্ছে কি অ্যাডভার্ব দেখবো। অ্যাডভার্ব সাফিক্স কিছু এলআই যুক্ত থাকে, ওয়াই যুক্ত থাকে, এ ডাবল এল ওয়াই যুক্ত থাকে, ওয়ার্ড যুক্ত থাকে, ভয়েস ভয়েস, এগুলো যুক্ত থাকলে আমরা কি জানি যে এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এবং অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে কি, দেখো তুমি যদি মানে ভার্বের কাছে কোশ্চেন করো, লিখে রাখো কোথায়, কখন, কিভাবে, আর হচ্ছে কেমন ভাবে, এই চারটা দিয়ে যদি ভার্বের কাছে কোশ্চেন করে আনসার পাও, তাহলে ওইটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। বুঝতে পারছো, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এই এতটুকুই হচ্ছে আলোচনা ছিল অ্যাডভার্বের। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে তোমার অ্যাডভার্বের পরে আমরা হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশন থেকে কোশ্চেন হয় কোথায়, ভার্সিটিতে একটু জেনে রাখবা যে প্রিপজিশন থেকে কোশ্চেন হয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কোশ্চেন হয়। আমার কাছে হচ্ছে 300 প্লাস একদম এডমিশন প্লাস একাডেমিকের যেগুলো আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেখানে একটা পিডিএফ আছে, 300 প্লাস পিডিএফ আছে। যারা হচ্ছে পেতে চাও আমাদের পেইড কোর্সে দিয়ে দেওয়া হয়েছে আর স্টুডেন্টদেরকে, এবং যারা হচ্ছে আমাদের ক্লাসটা দেখবা, যারা এই পিডিএফটা পেতে চাও আমাদেরকে ইনবক্স করলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই গেল। আর হচ্ছে প্রিপজিশন দেখো যে কিছু প্রিপজিশন আছে, এই যে একটু বলছে যে যেগুলো প্রিপজিশন হিসেবে কাজ করে এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করে। যেমন দেখো বিফোরটা এখানে কি একপাশে প্রিপজিশন হিসেবে কাজ করতেছে, এখানে হচ্ছে অ্যাডভার্ব। সো কিভাবে দেখো, আই কেম হিয়ার বিফোর হিম, আই এই একটা দেখো একটু, আমি ফুল উদাহরণগুলো পড়িয়ে দিতে পারতেছি না, সরি ফর দ্যাট, কজ হচ্ছে ক্লাসের ডিউরেশন বেড়ে যাবে। আই কেম হিয়ার বিফোর হিম, এই একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স দেখো, এই সেন্টেন্স হচ্ছে আই স হিম বিফোর। আমি আশা করি তোমরা হচ্ছে ইতিমধ্যে বুঝে গেছো, হ্যাঁ। তারপর আমি হচ্ছে বুঝাই দেই। দেখো আই কেম হিয়ার বিফোর হিম, আমি এখানে এসেছি তার পূর্বে, সে যখন এসেছে তার পূর্বে আমি এসেছি, ঠিক আছে। বিফোর পূর্বে এসেছে, ঠিক আছে। আর এখানে দেখো আই স হিম বিফোর, আমি তাকে পূর্বে দেখেছিলাম, পূর্বেও দেখেছিলাম। তাহলে এই বাক্যে কোশ্চেন করো যে আমি তাকে কখন দেখেছিলাম, পূর্বেও দেখেছিলাম। তাহলে কি কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছো কি, বিফোর। সো বিফোর একটা প্রিপজিশন হওয়া সত্ত্বেও এই বাক্যে কিসের কাজ করতেছে, অ্যাডভার্বের কাজ করতেছে। বুঝতে পারছো, একটু ডিপ জিনিস বুঝতে হবে ক্লিয়ার। আর এখানে দেখো, এখানে কি বিফোরটা প্রিপজিশন হিসেবে কাজ করতেছে, আই কেম হিয়ার বিফোর হিম, আমি তার পূর্বে এখানে এসেছি, ঠিক আছে, বোঝা গেল। ওকে, তারপরে দেখো
অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্বের মধ্যে কি পার্থক্য সেটাও দেখাই দেওয়া হয়েছে। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কি পার্থক্য। হি ইজ এ ফাস্ট রাইটার, সে একজন কেমন লেখক, ফাস্ট, দ্রুত লেখে, এই কারণে এটা কি ফাস্টটা অ্যাডজেক্টিভ। হি রাইটস ফাস্ট, সে কেমন ভাবে লিখে, সে কেমন ভাবে লিখে। একই ফাস্ট তোমার এক জায়গায় হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, আর এক জায়গায় কি অ্যাডভার্বের কাজ করতেছে। কেন? অর্থের কারণে, ঠিক আছে। এখন সে হচ্ছে কি ফাস্ট রাইটার, সে দ্রুত লেখক। তাহলে কি সে কেমন লেখক? দ্রুত, দ্রুত লেখে। আর হি রাইটস ফাস্ট মানে সে হচ্ছে দ্রুত ভাবে লেখে, তাহলে কেমন ভাবে লিখে? ফাস্ট। বুঝতে পারছো? আর একটা ব্যাপার মনে রাখবা যে এই যে ফাস্টের সাথে কখনো এলয় যুক্ত হয় না, এরকম ওয়ার্ড ইংলিশে নাই, ঠিক আছে। তারপর দেখো এবার হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের কথাবার্তা তো বলেই দিলাম, ওকে। তারপর দেখো প্রিপজিশনের পরে হচ্ছে কি কনজাংশন। কনজাংশন হচ্ছে তোমার ওই যে কি বলে কিছু প্লাস মার্কার আছে না, ওইগুলো কনজাংশন হিসেবে কাজ করে ওইখানে, জাস্ট এই আর কি। তো কনজাংশন কি? যে শব্দ একাধিক শব্দ বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে। এই কনজাংশন কি? সংযোজক অব্যয়ের কাজই হচ্ছে যুক্ত করা, ঠিক আছে। যেমন দেখো সিয়াম ইজ এ বয় বাট মৌ ইজ এ গার্ল, এখানে বাটটা কি কনজাংশনে কাজ করতেছে, কারণ কি দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, ঠিক আছে। এবং সেন্টেন্সটাকে কি বলা হয়? কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখো ইন্টারজেকশন তো তোমরা জানো, আবেগ, ঠিক আছে। যে সকল ওয়ার্ড দ্বারা আমরা হচ্ছে মনের আবেগ খুব বেশ প্রকাশ করি সেগুলো কি কি বলা হয়? ইন্টারজেকশন। যেমন এলাস, আই এম আনডন, ঠিক আছে। এরকম হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা হচ্ছে কি এই গেমে জিতেছি। এবং ইন্টারজেকশন কোথায় ইউজ হয় ভাই? ইন্টারজেকশন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে না, ওই সেন্টেন্সে ইউজ হয়, ঠিক আছে। সো আমরা ক্লাসের একদম শেষে চলে এসেছি, আমাদের পার্টস অফ স্পিচের একদম খুঁটিনাটি ক্লাসটি শেষ হয়ে গেল। সো ক্লাসটি তোমরা কেমন এনজয় করলে একটু জানাবা। আর একটা ব্যাপার হচ্ছে দেখো যে আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে ভর্তি চলতেছে, আর যারা হচ্ছে ভর্তি হতে চাও, এবং এইটা হচ্ছে একদম সেই তোমার এক্সামের আগ পর্যন্ত তোমরা হচ্ছে পাবা ক্লাসগুলো, সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। শুধু 199 টাকা পে করে দিলেই তোমরা হচ্ছে 2000 প্লাস এমসিকিউ পেয়ে যাবা ইনশাআল্লাহ সলভ করা। সো আর যারা হচ্ছে ভর্তি হতে চাও এবং এমসিকিউ তে সবার প্রবলেম থাকে, সলভ করতে পারো না, এই কারণে হচ্ছে তিতম স্যার এই আয়োজন করছে তোমাদের সহজ করে দেওয়ার জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো যেখান থেকে ইনশাআল্লাহ তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে কমন পাবা, আমি একদম নিশ্চিতভাবে তোমাদেরকে বলতে পারি এবং চ্যালেঞ্জ করতেছি ইনশাআল্লাহ যে আমার এই এমসিকিউ গুলো থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। এবং একদম বেসিক থেকে ফুল একটা নাউন টপিকের 100 এমসিকিউ এর মধ্যে সমস্ত গ্রামার চলে আসছে, যে এমসিকিউ তে সলভ করলে তোমার গ্রামারও আলোচনা হয়ে যাবে, ঠিক আছে। এন্ড দেখো আমাদের হচ্ছে কি আমার একটা কোর্স চলতেছে মাত্র 499 টাকা, এই যে তোমরা যে ক্লাসটা করলা বেসিক গ্রামারের, এই কোর্সটা চলতেছে। সো যারা হচ্ছে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেও, ঠিক আছে, দ্রুত ভর্তি হয়ে যেও। আমার হচ্ছে আমার লেখা বই তিতামস গ্রাফিউ রিটেন বই 200 টাকায় অর্ডার চলতেছে। সো যারা হচ্ছে পেতে চাও, এবং আমরা বইটি কাদেরকে দিচ্ছি? যারা হচ্ছে আমাদের রিটেন কোর্সে ভর্তি হচ্ছে, রিটেন কোর্স আমাদের 499 টাকায় ভর্তি চলতেছে। সো যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যেও আমাদের রিটেন কোর্সে। এবং বলে রাখা ভালো যে তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রিটেনের প্লেলিস্ট আকারে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে তোমরা কাইন্ডলি ক্লাসগুলো দেখে নিবে রিটেনের, কারণ রিটেনের কারণে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না। সো এদিকে একটু সচেতন থাকতে হবে, রিটেনটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, সঠিক গাইডলাইনের আন্ডারে থাকতে হবে। মনে রেখো তুমি যদি এই এডমিশন টাইমে সঠিক গাইডলাইনের আন্ডারে থাকতে পারো এবং প্রপারলি পড়াশোনা করতে পারো, তাহলে তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে। আর যদি হচ্ছে তুমি সঠিক গাইডলাইনের আন্ডারে না থাকো তাহলে তুমি চান্স পাবে না, কথাটি মনে রেখো, ঠিক আছে। চান্স পাওয়ার ক্ষেত্রে গাইডলাইন একটা বড় অংশ, যেটা তোমাকে এক ধাপ এগিয়ে যেতে আরো সাহায্য করবে। সো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং এইটাও কিন্তু প্লেলিস্ট আকারে তোমাদের একদম সাজানো থাকবে ইউটিউবে। সো ক্লাসটি একটু দেখে নিবা, আর ভালো লাগলে ক্লাসটি শেয়ার করে দিবা, এবং যে কোনো প্রয়োজনে স্যারকে আমাদের সাথে যোগাযোগ করবা আমাদের তিতামস এডুকেয়ার পেজে। আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে।